আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। আচ্ছা, শুনেন, গত ক্লাসে আমাদের একটা বর্গক্ষেত্রের অঙ্ক ছিল। আচ্ছা, ঠিক আছে, রিফাত আলম তিনি ইনশাল্লাহ। গত ক্লাসে আমাদের একটা অঙ্ক ছিল বর্গক্ষেত্রের। ওই অঙ্কটা আমরা নর্মালি মিউ নট আই ভাগ 2 পাই এ দিয়ে করেছিলাম। কেন করেছিলাম তার জবাবটা দেই। এক, আমাদের বোর্ডে লম্বা সোজা তারের কিছু অঙ্ক আসে, যে অঙ্কতে বলে দেওয়া থাকে দৈর্ঘ্য এত মিটার, 10 মিটার, অথচ তারা অসীম দৈর্ঘ্যের সূত্র দিয়ে অঙ্কগুলা করতে হয়। কথাটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবা, অন্য কোনো দিকে মনোযোগ আমি আপাতত চাচ্ছি না, শুধু এই কথাগুলাই মনোযোগ দিয়ে শুনবা তোমরা। আমাদের বোর্ডে মাঝে মাঝে কিছু উদ্দীপক দেয় যেখানে তারের দৈর্ঘ্য দেওয়া থাকে 10 মিটার বা 20 মিটার দেওয়া থাকে, সেখানে তার থেকে এত মিটার লম্ব দূরত্বে, তার থেকে এত মিটার লম্ব দূরত্বে চুম্বক ক্ষেত্র বের করতে বলে। তাহলে সেখানে তো অসীম দৈর্ঘ্যের সূত্র হওয়ার কথা না, অসীম দৈর্ঘ্যের সূত্র হওয়ার কথা না। কিন্তু ওই অসীম দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করা ছাড়া কোনো উপায়ও থাকে না, সেজন্য আমরা ওই সূত্র দিয়ে করছি। কিন্তু জেনুইনলি অ্যাকুরেটলি যদি আমরা অঙ্কটা করতে চাই, আমরা অসীম দৈর্ঘ্যের সূত্র এখানে ব্যবহার করতে পারবো না, কারণ আমরা গত ক্লাসে মনে হয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছিলাম। বর্গক্ষেত্রের কি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা অসীম দৈর্ঘ্যের সূত্র ব্যবহার করতে পারবো না। যদিও গত ক্লাসে করেছি, ওই ব্যাপারটাকে মাথায় রেখে আজকে আবার একুরেটলি অঙ্কটা আরেকবার করার চেষ্টা করব। করে আমরা হল বিভবে যাব, হল বিভব থেকে তারপরে আমাদের আজকের বাকি কাজে ডিটারজেন্ট তরলের সান্দ্রতা বাড়ায় তাই কাপড় ক্লিন হয়। কেমিস্ট্রিতে আছে ডিটারজেন্ট কাপড়ের গ্রিসের সাথে সাথে রিঅ্যাকশন করে কাপড় ক্লিন করে। আচ্ছা, সান্দ্রতা বাড়াইলে তো ওইটা হবে, সান্দ্রতা বাড়াইলে তো ওখান থেকে ময়লাটা টেনে আসবে। আর ওইটা যদি বিকর্ষণ দিয়ে বলতে চাও বলবা, বিকর্ষণ রিঅ্যাকশন দিয়ে বলতে চাও বলবা আব্দুর রহমান। ঠিক আছে, আইডি থেকে যে বললা। আচ্ছা, আমরা আমাদের কথা চলে গেলাম আজকে। দেখো তো একটু খেয়াল করে, আমরা যাকে দেখতে পাচ্ছি এটা হলো একটা বর্গক্ষেত্র। বাহুর দৈর্ঘ্য 2 মিটার, 2 মিটার, 2 মিটার, 2 মিটার। এই পথে কারেন্ট যাচ্ছে আই সমান সমান 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই পথ 2 এম্পিয়ার, এই পথ 2 এম্পিয়ার, এই পথ 2 এম্পিয়ার। আমাকে বলা ছিল ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে। কোন বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান? ও বিন্দুতে। এবং এখান থেকে মধ্যবিন্দু হলো ও বিন্দু কেন্দ্র। তাহলে একটু যদি হয় এ ও বলি, তাহলে এও হবে কত মিটার বলো তো? 1 মিটার। এবং তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, অবশ্যই বলতে পারবো আমি জানি, এই কোণের মানটা হবে 45 ডিগ্রি, এই কোণের মানটা হবে 45 ডিগ্রি। আশা করি 45 ডিগ্রি কি করে হলো বুঝতে পারছি। আমি এক বাহুর জন্য বের করি, বাকিগুলো তো আমরা বের করতেই পারবো। দেখো তো, তাহলে বি সমান সমান বি ওয়ান বললাম মিউ নট আই ভাগ 4 পাই এ। মনে করে কিনা আমি ঠিক জানি না। cos থিটা 1 প্লাস cos থিটা 2, এই সূত্র আমরা তার আগের ক্লাসে করেছিলাম। cos থিটা 1 প্লাস cos থিটা 2 সমান সমান মিউ নট আই ভাগ 4 পাই এ ইনটু 1/√2 প্লাস 1/√2। কি করে 1/√2 হলো? কারণ cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে সমান সমান বলতে পারি মিউ নট আই ভাগ 4 পাই এ 2 ইনটু 1/√2। 2 ইনটু 1/√2 হলো, বুঝলাম। এবার এক এক করে এদের মান বসানো শুরু করো। মিউ নট 4 পাই 10 টু দি পাওয়ার -7 i 2 into 2 1/√2 ডিভাইডেড বাই 4 পাই। এখানে এর মানটা কত বাজান? এর মানটা হচ্ছে, এটা আমাদের স্মল এ, এর মানটা হচ্ছে 1। তাহলে 4 পাই কেটে গেল। তাহলে কত হলো তো? এখানে হবে হলো
4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই কত বলতো √2। 4 ইন্টু 10 টু দি পাওয়ার -7 বাই √2। এবার হিসাব করে দেখো তো 4 ভাগ √2 করলে কত আসে, কই 4 ভাগ √2 4। আচ্ছা এটা এভাবে থাকুক না, 4 ভাগ √2 এভাবে থাকুক। এটা তো পাইলাম হচ্ছে b1 এর মান, এবং তুমি তোমার বৃদ্ধাঙ্গুলি আর 4 আঙ্গুল ব্যবহার করে দেখো তো, এই যে আঙ্গুল বাড়ি খায় মানে এখানে ক্রস, এদিকে ক্রস, এদিকে ক্রস, তার মানে অতএব আমাদের মোট চুম্বক ক্ষেত্র হবে b সমান সমান 4b1, তাহলে 4 ইনটু 4 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই √2। তাহলে 16 ভাগ √2 কত আসে বলো? কোথায় কমেন্টস নাই কোনো? এগুলা কি হলো? কেনর মানে কি? 16 কই গেলে 16 ভাগ √2 অ্যানসার বলো কত আসে? 11.31। 11.31 10 টু দি পাওয়ার -7 টেসলা। b সমান সমান 11.31 10 টু দি পাওয়ার কত বলো তো? কি বললা? হল বিভবের ক্ষেত্রে সাম্য অবস্থা সৃষ্টির পর যদি অর্ধ পরিবাহকের মধ্যে ধনাত্মক আধানের প্রবাহ বন্ধ হয়ে করা হয়, তাহলে বিভব পার্থক্যের কি হবে? কিয়ামতের দিন থাকবে নাকি সাম্যাবস্থা তৈরি হয়ে আছে? আচ্ছা আমি জবাব, এখন যদি বিভব পার্থক্য চার্জগুলা পরস্পর সরে গেল, তাহলে বিভব পার্থক্য তৈরি হলো। এখন চার্জগুলা যদি আবার একসাথে মিলে যায়, যদি সুযোগ থাকে, মিলার সুযোগ থাকার কথা না, সুযোগ থাকলে আবার বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে। আচ্ছা এগুলো তো হলো একটার মনে হয় না, চারটা দিয়ে কত হবে? 2.82 দাঁড়াও দেখি, 2.82 ইন্টু 4 11.28 না? আমার এখন এরকম আসলো কেন? সবাই খেয়াল করে দেখো তো, 4 দিয়ে গুণ করতে হবে না? আবার 4 দিয়ে গুণ করে আমাকে অ্যান্সারটা বলো। চার দিয়ে গুণ করে আমাকে অ্যান্সারটা বলো কত আসে? এটাই আসবে 11.31। কারণ একটা বাহুর জন্য ও বিন্দুতে হলো ক্রস, তাহলে চারটা বাহুর জন্য ও বিন্দুতে কি হবে বুঝতে পারছি। হ্যাঁ ঠিক আছে, 11.31। ওকে গুড, হয়ে গেল, পাইলাম। এবার আসো আমাদের পরবর্তী ম্যাথে যাব আমরা। আচ্ছা এবার আসো আজকের দিনের পরের প্রশ্ন লেখো। হল ক্রিয়ার সাহায্যে কিভাবে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় বর্ণনা করো। ওকে, হল ক্রিয়ার সাহায্যে কিভাবে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় বর্ণনা করো। তারপর আমরা হল ক্রিয়ার সহজ দুইটা ম্যাথ করাবো। হল ক্রিয়ার সহজ দুইটা ম্যাথ করে আমাদের আজকের নতুন প্রশ্নে যাব আমরা। লেখো, হল ক্রিয়ার সাহায্যে কিভাবে চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় বর্ণনা করো। আচ্ছা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল বাজান, চার্জের প্রকৃতি মানে কি? চার্জটা কি চিকন না মোটা? এইটা না। চার্জের প্রকৃতি মানে হলো সে কি প্লাস নাকি সে মাইনাস, এইটা। তাহলে আমি তো চার্জ চোখে দেখি না, ইট ইজ নট পসিবল ফর মি টু সি এ চার্জ, টু নো যে এটা কি পজিটিভ চার্জ নাকি। আচ্ছা পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ, এটা একটু আমরা তো চোখে দেখে বলতে পারবো না, কিন্তু আমার পক্ষে এটা জানা সম্ভব যে এটা কি প্লাস না মাইনাস। ওকে সম্ভব। কিভাবে সম্ভব দেখো, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করব। আজকে আমরা হালকা করে ফ্লেমিং এর বাম হস্ত সূত্র ব্যবহার করব। ফ্লেমিং এর কোন হস্ত? বাম হস্ত সূত্র ব্যবহার করব। জাস্ট ওয়েট। দেখো
প্রথমে দেখো আমার সাথে একটু মানে একদম মনোযোগ দিয়ে দেখো তো, আমরা যা বলি একটু মনোযোগ শুনতে চেষ্টা করো। তোমরা আমাকে একটু ঝটপট বলো তো, বোর্ডে আমি দেখতে পাচ্ছি ক্রস। তুমি জানো ক্রস মানে এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, যার দিক তোমাদের কাগজ পৃষ্ঠের জন্য নিচের দিকে আর আমার বোর্ডের জন্য ভিতরের দিকে। কারণ তোমাদের কাগজ পৃষ্ঠ এরকম আর আমার বোর্ডটা হচ্ছে এরকম। ব্যাপারটা ক্লিয়ার? সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমার কাছে একটা আয়তাকার প্লেট আছে। সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে আই হ্যাভ এ রেক্টেঙ্গুলার প্লেট, যার মধ্যে এই বরাবর কারেন্ট যাচ্ছে, দৈর্ঘ্য বরাবর কারেন্ট যাচ্ছে। বুঝতে পারতেছি? একদম মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবা, কোনো প্রকার কমেন্টসের দিকে মনোযোগ দেবা না। লেট মি মানে আমাকে একটু বলতে দাও প্লিজ, তুমি একটু শুনবা। এবং আমি ধরে নিলাম এই কারেন্ট হলো ফর দি পজিটিভ চার্জ, ফর দি পজিটিভ চার্জ। তুমি জানো আমিও জানি পজিটিভ চার্জের বেলায় কারেন্ট যেই বরাবর যাবে চার্জের বেগের দিকও সেই বরাবর। তাহলে চার্জের বেগের দিক কোন দিকে বলো তো? নিচের দিকে। কারেন্টের দিক আর চার্জের বেগের দিক সেম। বলো তো এই চার্জগুলা কি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। তাহলে এই চার্জ কি লাভ করবে? বল লাভ করবে। আমি বলের মান চাই না বাজান, সরি টু সে, আমি বলের মান চাই না, আমি বলের দিক চাচ্ছি। তার বলের ফর্মুলা কি? এফ ভেক্টর সমান সমান কিউ বি ক্রস বি লেখা যায়। তাহলে সেই বলের মাঝখানে কি চিহ্ন? ক্রস না দেখো তো, ভি আর বি এর মাঝখানে। তাহলে তুমি ঠান্ডা মাথা দেখো তো, এটা হচ্ছে নিচের দিকে আর বেগে একদিকে। আমি যদি ঘুরাই স্ক্রু এরকম না, স্ক্রু তো এই বরাবর যাবে। অথবা তুমি ফ্লেমিং এর বামস্ত নেমে আসো, দেখো আমি তো দেখানোর চেষ্টা করি। এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক। মাহফুজ দেখছো কারবাটা দিশা? দিশারে গেঞ্জাম করিস না। তোমরা আমাকে বলো তো, এই যে আমার আঙ্গুলটা হলো চুম্বক ক্ষেত্রের দিক, এটা হলো চার্জের বেগের দিক, আর বৃদ্ধাঙ্গুলিটা হলো তোমার বলের দিক। খেয়াল করো একটু সবাই, এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক। দেখো তো আমার বোর্ড এখন এরকম না? আমার বোর্ডের দিকে তাকাও, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, কারেন্টের দিক নিচের দিকে, বৃদ্ধাঙ্গুলি এই বরাবর। তার মানে বৃদ্ধাঙ্গুলিটা হবে তোমার এখানে বলের দিক। এই নিয়মটা আপাতত একটু শুনে রাখো, তারপরে এই নিয়মে আমি আর চলবো না। আমি চলবো আমার তালু নিয়মে চলবো রে। এটা আবার এই আঙ্গুল আমি দেখাচ্ছি একটা একটা করে। এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক, এটা হলো চার্জের বেগের দিক তথা তড়িৎ প্রবাহের দিক, আর এটাকে আমরা বলবো হচ্ছে আমার বলের দিক। তাহলে এবার আমার বোর্ড, এটা আমার লেফট হ্যান্ড, এটা আমার লেফট হ্যান্ড। তাকাও না, নিয়ে আসো। বলো তো আমার বোর্ডের জন্য চুম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতরের দিকে। এই যে কারেন্টের চার্জের দিক কোন দিকে? এই বরাবর। বল বৃদ্ধাঙ্গুলি কোন বরাবর? এই বরাবর। দেখো তাহলে বৃদ্ধাঙ্গুলি এই বরাবর হলে এই পজিটিভ চার্জগুলা যে বল লাভ করবে সেই বলের দিকটা হবে এই বরাবর। সেই বলের দিকটা হবে এই বরাবর। তুমি আরেকবার একটু মনোযোগ দিয়ে শুনবা। তার মানে চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে মানে হচ্ছে এই আঙ্গুল, আমার চুম্বক ক্ষেত্র নিচের বেগের দিক নিচের দিকে এই আঙ্গুল, আর বলের দিকে এই যে বৃদ্ধাঙ্গুল, এই যে বৃদ্ধাঙ্গুল এইটা। তাহলে এই বরাবর যদি বল হয়, এই বল তোমার উপর কাজ করে নাই বাজান, এই বল আমার উপর কাজ করে নাই, কাজ করছিল চার্জগুলোর উপরে। যে চার্জগুলো যাচ্ছিল দৈর্ঘ্যের দিকে, দৈর্ঘ্য বরাবর, ধাক্কা খাইলো এদিকে প্রস্থ বরাবর। তাহলে তারা কি আর দৈর্ঘ্য বরাবর যাবে না প্রস্থ বরাবর শরীরে যাবে? তারা প্রস্থ বরাবর শরীরে যাবে। শরীরে যদি যায় তাহলে তোমরা বলো তো এই পাশে জমা হবে প্লাস, আর এই পাশে তখন জমা হবে কি বলতো? মাইনাস। ধরো এটা এ বিন্দু, ধরো এটা বি বিন্দু। তোমরা বাসায় বসে বসে মনে মনে বলবা, মনে মনে বলো এ বিন্দুর সাইডে কোন আদান জমা? মাইনাস। বি বিন্দুর সাইডে কোন আদান জমা? প্লাস। কোন বিন্দুর বিভব বেশি? বি এর। প্লাসের জন্য বিভব বেশি, মাইনাসের জন্য, হ্যাঁ ইয়েস ইয়েস যদি আব্দুল্লাহ, আর প্লাসের জন্য বিভব বেশি, মাইনাসের জন্য কি বিভব কম। তাহলে বি বিন্দুর সাইডে প্লাস জমছে, বিভব বেশি,
এই বিন্দুর সাথে মাইনাস জমে যাবে, বিভব কম। আমরা লিখতে পারবো ভি এ, সরি এভাবে লিখি ভিবি গ্রেটার দেন কত বলতো, ভি এ। এখন তুমি হয়তো মনে মনে চিন্তা করতেছো, কারণ তোমাকে তো আমি চিনি, তো মনে মনে চিন্তা করতো স্যার এই আপনি তো চার্জের প্রকৃতি বের করবেন। স্যার আমরা জেনে গেছি চার্জের প্রকৃতি মানে আইদার ইট উইল বি প্লাস অর ইট উইল বি মাইনাস, কিন্তু স্যার আপনি কাজটা কি করলেন মশাই, আপনি কাজটা কি করলেন বলেন তো? আপনি তো ধরে নিয়েছেন এটা প্লাস। ওই মেয়ে এটা কি করলেন আপনি কাজটা? এটা তো আপনি ধরেই নিয়েছেন প্লাস। ওরে বাজান আমি এখনো দোকান সাজাইতাছি, আমি আস্তে আস্তে আসবো। আমি ধরছি প্লাস, বাট দোকান সাজাচ্ছি, বেচা কিনা শুরু করিনি এখনো, একটু পর আমি শুরু করবো, ওয়েট। এবার আমি ধরলাম প্লাস, পরের বার দেখো আবার সেই ক্রস, আবার ক্রস। তোমার বাসায় যেন আবার কেউ মনে না করে তুমি কাটাকাটি খেলতেছ। আমরা কেউ কাটাকাটি খেলতেছি না, গভীর মনোযোগ পড়তাছি, এত মনোযোগ হারে। আবারও সেই আয়তকার প্লেট মনে করো, সেই আয়তকার প্লেট, আবারও কারেন্ট যাচ্ছে এই বরাবর, কারেন্ট যাচ্ছে দৈর্ঘ্য বরাবর নিচের দিকে। যদি কিছু মনে না করো, এবার আমি ধরলাম এই কারেন্টটা হচ্ছে নেগেটিভ চার্জের জন্য। ও বাজান এই কারেন্টটা হইলো নেগেটিভ চার্জের জন্য, ইয়েস। এবং তোমরা জানো, আমিও জানি, এগুলো ছোটকাল থেকে শুনছো তুমি মিয়া। নেগেটিভ চার্জের বেলায় কারেন্ট যেই বরাবর, চার্জের বেগের দিক কি সেই বরাবর না উল্টা দিকে? উল্টা দিকে। তাহলে এবার চার্জের বেগের দিক হচ্ছে এই বরাবর, চার্জের বেগের দিক হচ্ছে কারেন্টের দিকের সাথে উল্টা দিকে। এই বরাবর কারেন্ট আমি আই দিলাম, পরে গেঞ্জাম লাগাবো, আমি জানি আই বরাবর, বাট বিকজ অফ নেগেটিভ চার্জ the velocity of negative charge is the opposite of the current flow। তাহলে এই বরাবর চার্জ, বলতো এই চার্জগুলা কি একটা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে না? হ্যাঁ আমরা ধরছি এখানে দুইটাই নিচের দিকে, হ্যাঁ আমরা ধরলাম নিচের দিকে, বাট প্রথমবার ধরছি কারেন্ট ইজ ফর দি পজিটিভ চার্জ। in my present case I am considering here current is for the negative charge। হয়তো তুমি মনে মনে বলতেছো স্যার আপনার না চার্জের প্রকৃতি বের করার কথা ছিল স্যার, তো আপনি কি করলেন স্যার? এটা প্রথমে তো ধরে নিলেন প্লাস, এরপরের বার ধরে নিয়েছেন এটা মাইনাস। স্যার কি সমস্যা কি স্যার? সবুর করো, আমি বলছি সবুর করো, দোকান সাজাচ্ছি কেবল, বেচা কেনা শুরু হয়নি এখনো, লাভের মুখ দেখি নেই এখনো, ওয়েট। বলতো বেগ হলো উপরের দিকে, এই চার্জ চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যাচ্ছে। চার্জ কি লাভ করবে? বল লাভ করবে। তুমিও জানো, আমিও জানি, আমিও জানি, কিন্তু আমি বলের মান চাই না বাজার, সরি, আমি বলের দিক চাই। এই যে সেই বামা দেখো, কিন্তু একটু সাবধান, এখন যদি মনোযোগ না দাও ইউ হ্যাভ মিসড এ লট। এখন একটু মনোযোগ দিতে হবে আমাকে, একটু মনোযোগ চাই। দেখেন চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এইবার আমার বেগের দিক উপরের দিকে, দেখছেন? তাহলে বলের দিকটাই বরাবর। অনেকে মনে মনে খুশি হতো, সরে বলের দিকে এই বরাবর, খুশি হইও না বাজান, বলছি না মনোযোগ দিতে, মনোযোগ দাও। বেগের দিক উপরের দিকে, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, এই আঙ্গুল চুম্বক ক্ষেত্র, এই আঙ্গুল এই যে এটা বেগ অথবা কারেন্ট, আমি বেগ নিচ্ছি এখানে। আর এইটা কি? এইটা কি? বল। দেখো তো এরকম কিনা? এই দেখো আমি একটা একটা করে আমার আঙ্গুলের মধ্যে বাড়ি দিই, এটা হলো বেগের দিক, এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক, তার বিদ্যাগুলো তো এইবার এই দিকে, তার মানে বলের দিক হওয়ার কথা এই দিকে, তাই না? এই দিকে হওয়ার কথা বলের দিক। কিন্তু তোমাদের সাথে গত ক্লাসে বলেছিলাম এ ভেক্টর সমান সমান মাইনাস কিউ বি ক্রস বি। আমি তখনও মাইনাসটাকে খেয়াল করি নাই, তখনও মাইনাসটাকে খেয়াল করি নাই। মাইনাস খেয়াল করার বাদে বলের দিক ছিল এই বরাবর, কিন্তু যেই আমি মাইনাসটাকে খেয়াল করলাম বলের দিক হয়ে যাবে এই বরাবর। দেখো মাইনাস বাদে বলের দিকটা ছিল এই বরাবর, আমাদের এই নিয়ম অনুসারে, এই যে নিয়ম, মাইনাস বাদে বলের দিকটা ছিল এই বরাবর, কিন্তু যেই আমি মাইনাসটা খেয়াল করলাম, তুমি বুঝতে পারো, এগুলো বুঝতে পারো তুমি, বলের দিকটা হয়ে গেল এই বরাবর। মাইনাস বাদেই বরাবর, বাট মাইনাস তো আছে, এবার তো ইলেকট্রন, এবার তো মাইনাস, তার দিকটা হবে এই বরাবর। তার মানে এইবারও বলের দিকটা হলো এই বরাবর। এই বল তোমার উপর কাজ করে নাই বাজার, এই বল আমার উপরও কাজ করে নাই। এই বল কাজ করছিল নেগেটিভ চার্জগুলোর উপরে, যারা যাচ্ছিল উপরের দিকে, কিন্তু ধাক্কা খাইয়া খাইয়া
ও বাজার ধাক্কা খাইয়া খাইয়া তারা চলে আসছে এই বরাবর মানে রাইট সাইড। আবারও তোমার কাছে দুইটা বিন্দু আছে এ, আবারও বিন্দু আছে বি। এগুলো বলতে না পারলে নিজের গালে দুইটা দিয়ে দাও, 3 নাম্বারটা আমি পরে দিব না। তুমি আমাকে বলো তো এইবার বি বিন্দুর সাইডে কি জমা? পারবা না ম্যাডাম, জানি পারবে না। বি বিন্দুর সাইডে জমলো মাইনাস। ও বাজার মাইনাস আদানগুলা যাচ্ছিল এইদিকে না, ধাক্কা খেলো এদিকে না, তাহলে বি বিন্দুর দিকে কি জমবে? মাইনাস। তো এ বিন্দুর সাইডে কি জমবে? প্লাস। তাহলে কার বিভব বেশি? এর বিভব বেশি। তাহলে বি এ গ্রেটার দেন কত বলো তো? বিবি। তুমি মনে মনে খুব টেনশনে আছো, মনে খুব বিরক্ত হচ্ছে, আমি জানি তুমি যথেষ্ট বিরক্ত হচ্ছ। বিরক্ত হওয়ার যথেষ্ট কারণও আছে। স্যার, we want to determine the nature of charge. Our nature of charge means, sir, it is plus or minus. But in your first case, you have considered this current is responsible for the positive charge. Second case, the charge is negative charge. তো কই স্যার কি বলেছে? সবুর করতে বলেছিলাম। সবুর, আমরা দোকান সাজাইছি এবং জেনে খুশি হবা দোকান সাজানো শেষ, এবার বেচা কিনা শুরু হবে। বেচা কিনা শুরু করতেছে, ওয়েট। দেখো আবার সেই কাটাকাটি খেলা, মানে ক্রস। এবার তুমি বলো, আবার সেই আয়তকার একটা প্লেট, আয়তকার প্লেট এগেন ইন দ্যাট ম্যাগনেটিক ফিল্ড। বাট এই বরাবর কারেন্ট যাইতে আছে, এই বরাবর কে যাচ্ছে? কারেন্ট। এগেন আই হ্যাভ 2 পয়েন্টস। এবার যে মনোযোগ চাই তোমার, প্রথম কেসে আমি জানতাম প্লাস, পরের কেসে আমি জানতাম মাইনাস। এইবারও কারেন্ট যাইতাছে, একই দিকে যাইতাছে, বাট আমি জানি না। আমি এবার জানি না এটা প্লাস না মাইনাস। তুমি জানবা, আমি না। তুমি জানতে পারবা। কেমন? দেখো, তুমি নিজে বলতে পারবে এখন, এবং বললে তুমি মুস্কি হাসবা, আমি জানি মুস্কি হাসবা এখন, গ্যারান্টি তোমাকে আমার। ইন মাই প্রেজেন্ট কেস আই ডোন্ট নো হুইচ চার্জ ইজ রেসপন্সিবল ফর দ্যাট কারেন্ট, বাট আই ক্যান নট সি এ চার্জ. Charge is not visible, but I can say now which charge is responsible for that current. দেখতে চাও? Please look at that two diagram. দেখো তুমি, কারণ আমি করলামটা কি, আমি এ বিন্দুর বিভব মাপলাম, আমি বি বিন্দুর বিভব মাপলাম। এই যে বলে ফেলেছে রিদা আব্দুল্লাহ, বলে ফেলেছে আমি এ বিন্দুর বিভব মাপলাম, আমি বি বিন্দুর বিভব মাপলাম, মেপে দেখলাম কি জানো? এ বিন্দুর বিভব বেশি, তাহলে কোন চার্জ? মাইনাস। দেখো, এ বিন্দুর বিভব বেশি মানে কি? মাইনাস চার্জ। তুমি টের পাইতেছ এই দোকানের কি লাভ হয়েছে? দোকান সাজায় কি লাভ হয়েছে? কি যে লাভ আর লাভ। ওই বেটা এটা না রিফাত আলম, এটা কি? আমার প্রশ্ন হলো, মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম কেস, দ্বিতীয় কেস আমাকে হেল্প করলো। 3 নাম্বার কেসে এগুলো কিন্তু সবই হল ক্রিয়া, এটাও হল ক্রিয়া, ওই যে আসে চার্জ যায়, এটাও হল ক্রিয়া। বাট 3 নাম্বার কেসে আমি জানতাম না কে যাচ্ছে। 3 নাম্বার কেসে আমি করলাম কি জানো বাজান? আমি এ বিন্দুর বিভব মাপলাম, বি বিন্দুর বিভব মাপলাম, মাইপা দেখলাম বি বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব বেশি, তাহলে কি বলবো? প্লাস। এই কারেন্ট হচ্ছে প্লাসের জন্য। আর যদি দেখি যে এ বিন্দুর বিভব বেশি, কথা বলো, তাহলে কি বুঝবো? বলো, বুঝবো কি? যে এই কারেন্ট হচ্ছে মাইনাস চার্জের জন্য। তাহলে বা ইন দ্যাট ওয়ে, ইন দিস ওয়ে উই ক্যান ডিটারমাইন nature of charge by using Hall effect. Yes, these two cases are the example of Hall effect, are the explanation of Hall effect. And in my third case, it will help us. These two cases will help us to determine, to understand the nature of charge. বুঝছি বাজার? ওকে, আমাদের শেষ প্রশ্ন,
ও সেটা আবার খ্যাক খ্যাক করে হাসতেছে, হাসো হাসো, হাসলে নাকি ভালো হয়। আবার একটু দেখায় আব্দুর রহমান আইডি, যদিও একটু পর আমি এই সূত্রটা ভুলে যাব, আমার এই তালনী অঞ্চলে আসবে। ওয়েট, এইটা হলো তোমার চার্জের বেগের দিক, কোনো কোনো জায়গায় এটাকে কারেন্টের দিক বলা হয়, সমস্যা নাই। এইটা হলো তোমার চৌম্বক ক্ষেত্রের দিক, আর বৃদ্ধাঙ্গুল হলো তোমার হচ্ছে বলের দিক। বুঝতে পারছি? তাহলে আমরা বাবা এভাবেই এটা দিয়ে স্যাররা ম্যাডামরা পরীক্ষার সময় এমসিকিউ বানায়, ছবি এঁকে এমসিকিউ বানায় ফেলতে পারে। 1 2 3 বানাবে, বলবে যে এই বিন্দুর দিকে কি জমছে, ওটা বিন্দুর দিকে কি জমতে আছে কতদিন, এরকম বলবে। ওকে, তাহলে এভাবেই আমরা হল ক্রিয়ার সাহায্যে চার্জের প্রকৃতি বের করতে পারি। ক্লিয়ার? এবার আমরা হল বিভবের দুইটা ম্যাথ না করব, একটা ম্যাথ তো নিয়ম করব, তারপর আমাদের আজকে নতুন টপিকে যাব, ওইটাও তোমার জন্য জরুরি। ওখানে আমরা তালু নিয়ম ব্যবহার করব, ডেঞ্জারাস নিয়ম, তোমার কাছে ভাল লাগবে নিয়মটা জেনে। দেখো 4 মিটার দীর্ঘ, সবাই অঙ্কটা খাতায় লিখবা। 4 মিটার দীর্ঘ, 4 সেন্টিমিটার দীর্ঘ, ধরাও 4 সেন্টিমিটার দীর্ঘ, 1 সেন্টিমিটার প্রস্থ, 4 সেন্টিমিটার দীর্ঘ, 1 সেন্টিমিটার প্রস্থ ও 10⁻³ সেন্টিমিটার পুরুত্বের, 10⁻³ সেন্টিমিটার পুরুত্বের, এমন করিস না, 10⁻³ সেন্টিমিটার পুরুত্বের একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। আবার বলবো, 4 সেন্টিমিটার দীর্ঘ, মনোযোগ দিয়ে শুনবা, 4 সেন্টিমিটার দীর্ঘ, 1 সেন্টিমিটার প্রস্থ ও 10⁻³ সেন্টিমিটার পুরুত্বের একটি পরিবাহীর মধ্য দিয়ে, তাড়াতাড়ি করো, একটি পরিবাহীর মধ্য দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই পর্যন্ত আমরা লিখছি। এরপর লিখবা পরিবাহীর তলের সাথে লম্বভাবে, পরিবাহীর তলের সাথে লম্বভাবে 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে, পরিবাহীর তলের সাথে লম্বভাবে 1.5 টেসলা, বাজান একটু তাড়াতাড়ি লিখতো বাজান, 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে এর প্রস্থ বরাবর, পরিবাহীর তলের সাথে লম্ব বরাবর 1.5 টেসলা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলে এর প্রস্থ বরাবর 10⁻⁻5 ভোল্ট হল বিভব পার্থক্যের সৃষ্টি হয়। পুরুত্বটা আমি আবার বলি, 10⁻³ সেন্টিমিটার। কত বলতো? এর প্রস্থ বরাবর 10⁻⁻5 ভোল্ট হল বিভব পার্থক্যের সৃষ্টি হয়। মানে হল বিভব পার্থক্যের মানটাও দেওয়া আছে, মানে VH দেওয়া আছে। এবার তোমার জন্য প্রশ্ন হলো, আধান বাহকের তারণ বেগ ও আধান বাহকের তারণ বেগ, একটু তাড়াতাড়ি করে বাজান, ও আধান বাহকের তারণ বেগ ও পরিবাহীর প্রতি ঘনমিটারে, পরিবাহীর প্রতি ঘনমিটারে আধান বাহকের তারণ বেগ ও পরিবাহীর প্রতি ঘনমিটারে, লিখছি আমরা পরিবাহীর প্রতি ঘনমিটারে চার্জের সংখ্যা নির্ণয় করো। তাহলে তারণ বেগ বের করতে বলছে। কি কি দেওয়া আছে বলো তো? দৈর্ঘ্য দেওয়া আছে, আমি একটা একটা করে বলা শুরু করি। দৈর্ঘ্য দেওয়া আছে হলো 4 cm, মানে হলো 0.04 মিটার। প্রস্থ দেওয়া আছে 1 cm, মানে 10⁻⁻0.01 মিটার, এমনি লিখি 0.01 মিটার। পুরুত্ব দেওয়া আছে 10⁻³ সেন্টিমিটার, মানে 10⁻⁵ মিটার।
তারপর দেওয়া আছে চুম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 1.5 টেসলা, আর BH এর মানটা দেওয়া আছে কত বলতো 10⁻⁻5 ভোল্ট। এখন আমার কাছে চাইছে কি বলতো V ইকুয়াল টু ওয়াট, N ইকুয়াল টু ওয়াট। তাহলে বলো তো আমাদের ফর্মুলা নিশ্চয়ই মনে আছে, VH ইকুয়াল টু VBD, মনে আছে? অতএব V সমান সমান VH ভাগ VD। VH এর মান হলো 10⁻⁻5 আর 1 পয়েন্ট কত V এর মান হলো 1.5 ইনটু 0.01। একটু বাজান তাড়াতাড়ি বলতো V এর মানটা কত আসে, বেগের মানটা কত আসে, বেগের মানটা কত আসে খেয়াল কর। আচ্ছা এটা কেন বেগের মান। এবার আসো তো আমরা আরেকটা ফর্মুলা জানি, VH ইকুয়াল টু BI। ও I এর মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার, I এর মান দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার। তাহলে BI ভাগ NTQ মনে আছে? তাহলে তোমরা আমাকে একটু ঝটপট বলো তো BI ডিভাইডেড বাই BHTQ। তাহলে B এর মানটা কত দেখতো বাজান 1.5, I এর মানটা কত 3 ডিভাইডেড বাই VH এর মানটা কত 10⁻⁻5, T এর মানটা কত গুরুত্ব 10⁻⁻5, Q মান কত জানি আমরা 1.6 10⁻⁻19। এবার ঠাসঠুস করে বলবি N এর মানটা কত আসে। আচ্ছা ওটা আসলো 6.67 10⁻⁻4। হ্যাঁ ঠিক আছে, গুড, ভেরি গুড। 6.67 10⁻⁻4 মিটার পার সেকেন্ড। এবার তোর আমাকে বলতো N এর মানটা কত আসে। তোর আমাকে বলতো N এর মানটা কত আসে সামিয়া রে, বল। 2.81 10⁻29 সামিহা, 2.81 10⁻29 পার মিটার কিউব বলছে আমাকে প্রতি ঘন মিটারে বাজান, প্রতি ঘন মিটারে। ওকে হয়ে গেল। আচ্ছা এই অঙ্কে যদি কোনো কারণে আমার কাছে বলতো যে হল তড়িৎ ক্ষেত্রের মানও বের করো, পারতাম না? ওই বেটারা হল তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা কি, EH ইকুয়াল টু VB, এটা একটা ফর্মুলা, পারতাম তো নাকি? পারতাম। আরেকটা ফর্মুলা কি, EH ইকুয়াল টু VH বাই D, এটাও পারতাম। EH টা জানি কি বুঝি আমরা, হল তড়িৎ ক্ষেত্র। আইদার আমি VB ফর্মুলা দিয়ে করব আর আমরা VH বাই D দিয়ে করব, বুঝতে পারছি? এবার চলে আসো আমাদের আজকের দিনের পরের প্রশ্ন। ঠিক আছে, তাহলে হল বিভবের অঙ্ক যদি আসে আমরা এই সূত্র দিয়ে করে ফেলবো, বিশ্বাস করবা না আমি জানি। তারপর আমি বলি এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ না, BS ইকুয়াল টু BI ভাগ NTQ, 2 বছর আগে এই সূত্র দিয়ে বুয়েটের ভর্তি পরীক্ষার ম্যাথ এসেছে। BS ইকুয়াল টু BI ভাগ NTQ। তোমাদের মধ্যে যাদের একটু বুয়েটের প্রশ্ন ঘাটার অভ্যাস আছে তারা দেখবা 2 বছর বা 3 বছর আগেই এই প্রশ্নটা তুমি পাবা। সহজ একটা ম্যাথ পরীক্ষা এসেছিল। এবার আজকের দিনের পরের প্রশ্ন আসো, যেখানে আমরা তালুর নিয়ম ব্যবহার করব। ওকে, লেখেন সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত, তাড়াতাড়ি প্রশ্ন লিখবেন। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী পরিবাহকের উপর, না হাফ হয় না এখন, আল্লাহ কোথা। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী পরিবাহকের উপর, তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বলের মান বের করো, অথবা ক্রিয়াশীল বল বের করো, দৌড়াও। সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল বের করো। সুষম চৌম্বক ক্ষেত্র মানে কি?
যে চুম্বক ক্ষেত্রের সকল বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান এবং দিক সেম, তাকে আমরা বলবো সুষম চুম্বক ক্ষেত্র। ইন ইংলিশ ইট ইজ কল্ড ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। ইউনিফর্ম। আচ্ছা, এবার তোমরা যেটা বলবা আমাকে একটু দেখার চেষ্টা করো। নতুন প্রশ্ন আমরা আসলাম। এখানে ক্রস দেওয়া আছে, এবং তোমাদের কাছে বলি, তোমরা জানো ক্রস মানে আমরা জানি এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে যার দিক কাগজ পৃষ্ঠের সাথে লম্ব বরাবর নিচের দিকে, বাট ফর মাই বোর্ড ইট ইজ ইনসাইড, ইনওয়ার্ড। বুঝছি? সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমার কাছে একটা তড়িৎবাহক আছে, যার মধ্যে এই বরাবর কারেন্ট যাচ্ছে আই। ঘুষি দিয়া তোমার নাক আমি ফটায় ফেলবো। কি বলতো, এটা পরিবাহক না? কি বলেছে? এটা পরিবাহক বলেছে। তার মানে এখানে কি কারেন্ট যাবে ফর দি পজিটিভ চার্জ? জীবনেও না, কারেন্ট যাবে ফর দি নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ কি কারেন্টের দিকে না বিপরীতে? বিপরীতে। এখানে কি নেগেটিভ চার্জ একটা দুইটা আছে না বিলিয়ন্স 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 বিলিয়ন্স? ইজ ইট পসিবল ফর মি টু কনসিডার অল অফ দ্যাম? নো। আমার প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। কি করব? ভার্চুয়াল ক্লাস। তাহলে I can consider only 2 or 3 electrons, then I can use টিস এরকম ইউজ করবো আমরা। মাহফুজ, আমি প্রশ্ন আবার বলি, সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বল বের করো। ক্রিয়াশীল বল মান বলবো না, কারণ ভেক্টর দিব আমরা একটু পরে। তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছে সে ফর ইলেকট্রন যাচ্ছে কারেন্টের বিপরীতে। আমরা একটা নিলাম, দুইটা নিলাম, তিনটা নিলাম, বেগ এই বরাবর, বেগ এই বরাবর, বেগ এই বরাবর আমরা জানি। We have considered only 3 electrons, but there are billions electrons moving along this direction. Okay? এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করবে, নিজে জিজ্ঞেস করে ফেলো, আমাকে বলতে হয় কেন? এই যে নেগেটিভ চার্জগুলো যাচ্ছে একটা বেগে যাচ্ছে না, তারা যাচ্ছে কি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে না? তারা এটা কি লাভ করবে? বল লাভ করবে। আচ্ছা, তাহলে সেই বলের ফর্মুলা কি? এ ভেক্টর কিউ ভি ক্রস ভি। আমি প্রথমে তোমাকে ডানহাতি স্ক্রুর নিয়ম দিয়েই বলবো, পরে গিয়ে তালু নিয়ম শিখাবো। কারণ তোমাকে আমি যদি প্রথমেই তালু নিয়ম বলে দিই, তোমার কাছে অত গুরুত্ব পাবে না নিয়মটা, কিন্তু এটা যে গুরুত্বপূর্ণ একটা নিয়ম তুমি টের পাবা যখন তালু নিয়ম দিয়া তোমার মাথা গরম হয়ে যাচ্ছে। সরি, এই ক্রস দিয়া ডানাতে স্ক্রু নিয়ম দিয়ে মাথাটা গরম হবে, তখন আমি আস্তে তালু নিয়মটা নিয়ে আসবো। তাহলে ওর মমার্থটা বোঝা যাবে, ওর ইম্পর্টেন্সটা তখন বোঝা যাবে। ওয়েট করো। এখন আসেন বেগের দিকে এই বরাবর, চুম্বক ক্ষেত্র এই বরাবর। খেয়াল করো, আমার হাতে দুইটাই আছে কলম, দেখো এটা হলো চুম্বক ক্ষেত্রের দিক আর এটা হলো বেগের দিক। খেয়াল করো, এই যে দেখা যায় না বোর্ডের একটি সমস্যা, এই যে এখানে দুইটা কলম আছে, কিন্তু আমি কেমনে দেখাবো বল? এই কলমটা হলো চুম্বক ক্ষেত্রের দিক, এই কলমটা হলো বেগের দিক। আমি যদি ডানাত স্ক্রু নিয়ম করি তাহলে দেখা যায়, আমি ছবি আঁকা এখন আঁকবো, তোমরা আঁকবা না এখন, দেখা যায় বলের দিকটা হচ্ছে নিচের দিকে। আমি আবার বলি, চুম্বক ক্ষেত্র এই বরাবর, চার্জের বেগের দিকটা এই বরাবর, তাহলে যে বল লাভ করবে ডানাতি স্ক্রু নিয়ম অনুসারে, ওয়েট করো হৃদয় আব্দুল্লাহ, জাস্ট ওয়েট, ডানাতি স্ক্রু নিয়ম অনুসারে সেই বলের দিকটা হচ্ছে নিচের দিকে। তুমি খেয়াল করে দেখো, স্ক্রু আমার এমনি ঘুরবে, স্ক্রু নিচের দিকে চলে আসে। কিন্তু তোমার বইতে, শুধু তোমার বই না সবার বইতেই অ্যাপ দেওয়া আছে উপরের দিকে। অথচ ডান হাতি স্ক্রু নিয়ম ব্যবহার করে ডেফিনেটলি, একুরেটলি, অথেন্টিকলি ডান বলের দিক হচ্ছে নিচের দিকে, কিন্তু তোমার বইতে বলা আছে উপরের দিকে।
স্যার মিস্টেক, প্রিন্টিং মিস্টেক হয়েছে না, বলের দিক আসলে উপরের দিকে হবে। তো স্যার, তো আপনি দিকে নিচের দিকে দিচ্ছেন। ও বাজার মনে আছে এখানকার আধানগুলা কি প্লাস না মাইনাস? মাইনাস। মাইনাস থেকে ধরি নাই, মাইনাস না ধরে দেখলাম সে বলের দিক নিচের দিকে, যেই আমি হাত সরাইলাম ও মাই গড মাইনাস, তার মানে বলের দিকটা হয়ে যাবে ঠাস করে উপর দিকে হয়ে যাবে। ওই যে এ ক্রস বি যদি নিচের দিকে হয় তাহলে মাইনাস এ ক্রস বি কোন দিকে? উপরের দিকে। তাহলে আলটিমেটলি সেই বলের দিকটা হবে উপরে। এখন কথা হলো, এই তো বল তো হলো ইলেকট্রনের উপরে বল, কিন্তু আপনি তো ইলেকট্রনের উপর বল চান নাই স্যার। ও স্যার কি শুরু করলেন? আপনি তো ইলেকট্রনের উপর বল চান না, আপনি তো চাইছেন পরিবাহকের উপর বল। এই যে বল উপরের দিকে, এটা তো হলো ইলেকট্রনের উপর বল উপরের দিকে, কিন্তু মশাই আপনি তো ইলেকট্রনের উপর বল চান নাই, আপনি চেয়েছেন পরিবাহকের উপর বল। এবার তোমরা আমাকে বলবা, এই পরিবাহকের ভিতরে বিলিয়ন্স ইলেকট্রনস আছে, all are getting force upward, all are getting force upward। তাহলে তুমি বলো এই ইলেকট্রনগুলো যদি উপরের দিকে বল লাভ করে তাহলে পরিবাহকটাও উপরের দিকেই বল লাভ করবে। বুঝতে পারছি? ইলেকট্রনের উপর যে মোট বল ওইটাই পরিবাহকের উপর মোট বল, সেই বলের দিকটা হলো উপরের দিকে। এবং সেই বলের দিক বের করা যে কি জরুরি তুমি তো টের পাইতেছো না। তো কি যে জরুরি তুমি টের পাইবা, হয়তো আজকে পাবা না আগামী ক্লাসে পাবাই, এমন টের পাওয়া আই থিঙ্ক ইউজ টের ইউ উইল গেট। বলেন এখন স্যার এই যে ডান হাতে স্ক্রু নিয়ম, স্যার এই যে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, ডান হস্ত নিয়ম, স্যার মাথা তো ঘুরতেছে স্যার, কি শুরু করলেন? কিন্তু আমি তোমাকে এখন সেই তালু নিয়ম বলতে যাচ্ছি, কারো কাছে বলা যাবে না, কারোর সাথে এটা শেয়ার করা যাবে না। প্লিজ ডোন্ট শেয়ার টু আদার্স, নিজের মধ্যে রাখবে। এটা আমার ডান হাত, এখানে আমার 5টা আঙ্গুল আছে। ইয়েস, এই 4টা আঙ্গুল তুমি নিবা হলো চুম্বক ক্ষেত্রের দিকে, আর বৃদ্ধাঙ্গুলটা নিবা হলো তড়িৎ প্রবাহের দিকে। কিসের? রাইট হ্যান্ড ডান হাত স্ক্রু নিয়ম। কিসের? তোমার কি জানি ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। কিসের? তোমার ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম। বাট এই পরিবাহকের বেলায়, তড়িৎবাহী পরিবাহকের বেলায় তালু নিয়মটা যে কি উপকার লাগবে আল্লাহ দেখো। বলে অন্তর সু বললাম, ডান হাত 4 আঙ্গুল চলে যাবে চুম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুল চলে যাবে তড়িৎ প্রবাহ বরাবর। হাতের তালু, এই যে হাতের তালু, আবার বলি 4 আঙ্গুল যাবে হলো চুম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুল যাবে হলো তড়িৎ প্রবাহ বরাবর। হাতের তালুটা যেই সাইডে থাকবে বল হবে ওই দিকে। দেখবা এখানে, দেখতে চাও এখানে ক্রস না? আরে মুছে গেছে আমার ক্রস গুলো, না আমার ক্রস গুলো মুছে গেছে রে। আচ্ছা, এখানে ক্রস মানে কি? আমার বোর্ডের জন্য ভিতরের দিকে। ইয়েস, আর বৃদ্ধাঙ্গুল আমার এখানে তড়িৎ প্রবাহ এই দিকে। দেখো তো তালুটা কোন সাইডে পড়ে? এদিকে না? তাহলে বল হচ্ছে এইদিকে। তাহলে আর ডান হাতের নিয়ম লাগবে? বাম হাতের নিয়ম লাগবে? লাগবে না। আবার বলি, আবার প্লিজ এই নিয়মটা শিখতে হবে, উপায় নাই। 4 আঙ্গুল চলে গেল চুম্বক ক্ষেত্র বরাবর। এই যে চুম্বক ক্ষেত্র আমার এখানে ক্রস মানে কি? ওই বেটারা তুমি তোমার খাতার মধ্যে নাও, আমি আমার বোর্ডের জন্য নিচ্ছি, তুমি তোমার খাতার জন্য নাও। তুমি যে বলের দিক পাইছো দেখো তো অমিল হয় কিনা? পুরো মিল, পুরাইটাই মিল। 4 আঙ্গুল নিয়ে নাও চুম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুলি নিবা হলো তড়িৎ প্রবাহ বরাবর, তড়িৎ প্রবাহ বরাবর। হাতের তালুটা যেই সাইডে পড়লো, এই যে তালুটা, এই যে তালু ছিল তো বাজান, এই তালুটা যেদিকে পড়লো সেটা হবে বলের দিক, এই বরাবর। তালু যদি এমনে পড়তো তাহলে এইদিকে, এই যে এভাবে পড়লে দেখো এদিকে হইতো, এভাবে পড়লে এদিকে, এভাবে পড়লে এদিকে। তার মানে কথাটা আরেকবার শুনি মনোযোগ দিয়া। 4 আঙ্গুল তোমার হাতের আঙ্গুল কয়টা?
5টা। এর মধ্যে 4 আঙ্গুল তুমি নিয়ে নিবা চুম্বক ক্ষেত্রের দিকে, আর এই বৃদ্ধাঙ্গুলি নিবা হচ্ছে তড়িৎ প্রবাহের দিকে। তারপর তুমি ঘুম দিবা, এক চোখ ঘুম দাও, নাক ডেকে ঘুম দাও, কোনো সমস্যা নাই। হাতের তালুটা যেদিকে থাকবে বল কাজ করবে সেদিকে, আর সব বাদ। হাত উল্টা ধরো মানে তোমার হাত উল্টা ধরার সুযোগ আছে? রিন্তি, হাত উল্টা ধরার সুযোগ আছে? বলো কেমনে উল্টা ধরো তুমি, পালে উল্টাও, সম্ভব না। তড়িৎ প্রবাহের দিকে যাবে বৃদ্ধাঙ্গুল, চুম্বক ক্ষেত্রের দিকে যাবে 4 আঙ্গুল, হাত উল্টাও, সম্ভব না। কোনো পজিটিভ নেগেটিভ বুঝি না বাজার, কোনো পজিটিভ নেগেটিভ না, কারেন্টের দিকে। বুঝতে পারছি? কারেন্টের দিকে বাস। আর তবে আমরা কিন্তু এখানে সূত্রে বলেছি, তোমরা মনে একটু আদারওয়াইজ নিচ্ছ, সূত্র বলেছি এটা হবে পরিবাহক। পরিবাহক প্রশ্নটা কি ছিল? সুষম চুম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী পরিবাহকের। আলবত, ঠিক আছে। আই এম গেটিং বস্তা বড়া টের। ঠিক আছে, এইবার আমরা সেই বলের মান বের করবো। এতক্ষণ তো বলের দিকটা শিখেলাম, এইবার আমরা সেই বলের মান বের করবো। লেখো এক এক করে। ধরি, লেখো তোমরা, লেখো, আমি বাংলা লিখলাম না। ধরি পরিবাহকের দৈর্ঘ্য সমান সমান এল। তাড়াতাড়ি করো। ধরি পরিবাহকের দৈর্ঘ্য সমান সমান এল। আচ্ছা, এইবার লেখো পরিবাহকের দৈর্ঘ্য সমান সমান এল, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান এ, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান সমান এ। হ্যাঁ, এটা তুমি রাইট হ্যান্ড ধরবা, শুধু বাম হাত ধরা যাবে না, শুধু ডান হাত। ডান হাতের 4 আঙ্গুল চলে যাবে চুম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুল চলে যাবে তড়িৎ প্রবাহ বরাবর। চোখ বন্ধ করে তুমি একটা ঘুম দিবা, বাস, শেষ। দৈর্ঘ্য কত? এল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে পরিবাহকের আয়তন সমান সমান এ এল। পরিবাহকের আয়তন সমান সমান এ এল। একক আয়তনে আধানের সংখ্যা এন। একক আয়তনে আধানের সংখ্যা এন। অতএব মোট আধানের সংখ্যা ক্যাপিটাল এন ইকুয়াল টু এন এ এল। মোট আধানের সংখ্যা ক্যাপিটাল এন কত বলতো? এন এ এল। দেখতে পারছি? এখন তোমরা আমাকে বলো, একটি আধান বাহকের আধান সমান সমান কিউ। আধান বাহকের আধান সমান সমান কিউ। তার নিচে লিখবা আধান বাহকের ত্বরণ বেগ সমান সমান ভি। তার নিচে লিখবা চুম্বক ক্ষেত্রের মান ক্যাপিটাল ভি। তড়িৎ প্রবাহ হচ্ছে আই। নয়টা হয়েছিল, 1 2 3 4 5 6 7 8 9। ইয়েস। তাহলে আমি এক এক করে আবার বলি। পরিবাহকের দৈর্ঘ্য স্মল এল, পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, পরিবাহকের আয়তন এ এল, একক আয়তনে আধান বাহকের সংখ্যা এন, মোট আধান বাহকের সংখ্যা এন এ এল। সোজা কথা, একটি আধান বাহকের আধান কিউ, আধান বাহকের ত্বরণ বেগ ভি, চুম্বক ক্ষেত্রের মান ক্যাপিটাল ভি, তড়িৎ প্রবাহ আই। এবার বলো তো, এই চিত্রে চার্জের বেগ আর চুম্বক ক্ষেত্র মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ডেফিনেটলি 90 ডিগ্রি। লেখো, আমি এবার বাংলা লিখলাম, চুম্বক ক্ষেত্রের কারণে একটি আধান বাহকের উপর, একটি আধান বাহকের উপর ক্রিয়াশীল বলের মান, একটা আধান বাহকের উপর ক্রিয়াশীল বলের মান যদি এফএম হয়, সেটা হবে কিউ ভি ভি সাইন 90 ডিগ্রি। অতএব এফএম কত? কিউ ভি ভি। ওই এফএম কত রে বল? কিউ ভি ভি।
এটা তো হলো একটা আধান বাহকের উপর আধান, এবং সে বল কোন দিকে? উপরের দিকে। কিন্তু এখানে মোট আধান কটা আছে? ক্যাপিটাল এন। অতএব ওই বলটাই পরিবাহকের উপর বল। বল F ইকুয়াল টু হবে NFM। F ইকুয়াল টু কত বলো তো? NFM। একটার উপর ক্রিয়াশীল বল FM, যেহেতু সবগুলা বল একই দিকে, অতএব মোট বল হবে সবগুলা বলের যোগফল, মানে NFM। তাহলে N কত? ক্যাপিটালটা কত রে বল? NaL। FM কত? QBT। আমরা মনে হয় পাইলাম, একটা পাইলাম। এখন তোমার কাছে আমার প্রশ্ন রইল, তুমি 3 নাম্বার চ্যাপ্টারে পড়ছো I সমান সমান NaBe, পড়ছো না? 3 নাম্বার চ্যাপ্টারে তুমি পড়ছো না? দেখো তো, এনটা হলো একক আয়তনে আধান বাহকের সংখ্যা। একক আয়তনে আধান বাহকের সংখ্যা বা আধানের সংখ্যা, যেটা বলতে চাও তুমি। তাহলে I সমান সমান NaBe। দেখো তো, এখানে N আছে, ওখানেও আছে। এখানে A আছে, এখানেও আছে। এখানে V আছে, এখানেও V আছে। এখানে Q, তার বদলে এখানে E। তাহলে NaQB, এই চারটা আইটেমের বদলে আমি কি লিখতে পারবো? IL। এটাই হলো পরিবাহকের উপর সুষম চৌম্বক ক্ষেত্রে স্থাপিত একটি তড়িৎবাহী পরিবাহকের উপর ক্রিয়াশীল বলের মান। যেখানে ওবাজান, যেখানে পরিবাহকটা চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে ছিল, উইথ 90, চৌম্বক ক্ষেত্রের সাথে কি কোণে ছিল? সমকোণে ছিল। কিন্তু যদি সমকোণ না হয়, যদি থিটা কোণ হয়, তাহলে সাইন থিটা কি আমার সাথে রয়ে যাবে না? সাইন থিটা যদি সাথে রইয়া যায়, তখন আমাদের ফর্মুলা কি হবে? তখন লেখেন, যদি পরিবাহকটি, তাড়াতাড়ি লিখবেন, ফর্মুলা তুমি মুখস্থ করবে না, ফর্মুলা তোমাকে মুখস্থ করবে জামিনি। অঙ্ক প্র্যাকটিস করতে করতে এমন অবস্থা নিয়ে আসবা যে ফর্মুলা তোমাকে মুখস্থ করতে। ইয়েস, এবং আশা করি সবাই আমরা পড়াশোনা করতেছি। তোমার ব্যাপার, আমি বলেছি, ইউ আর দ্য মেকার বিল্ডার অফ ইউর ফিউচার। লেগ পিস তুমি খাবা কি খাবা না, চয়েস ইজ ইয়োর্স। তুমি কি বাদাইম্মা হবা নাকি লেগ পিস খাবা, চয়েস ইজ ইয়োর্স। দেখেন, যদি পরিবাহকটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে না থেকে, যদি পরিবাহকটি চৌম্বক ক্ষেত্রের সাথে চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে না থেকে থিটা কোণে থাকতো, তখন তো 90 আমার সাথে 90 থাকতো না, থিটা থাকতো। সেই থিটা আমি সাথে করে লইয়া চলতাম। যদি পরিবাহকটি চৌম্বক ক্ষেত্রের সাথে সমকোণে না থেকে থিটা কোণে থাকতো, তবে F ইকুয়াল টু হইতো তখন F ইকুয়াল টু IL B sin থিটা হইতো। F ইকুয়াল টু হইতো IL B sin থিটা। এখন আসো, অতএব তখন F ভেক্টর ইকুয়াল টু হবে I তো স্কেলার রাশি, তখন হবে L ক্রস B। IL ক্রস B। খেয়াল করো, F ইকুয়াল টু হবে কত? IL ক্রস B। L কে বলা হয় তড়িৎ প্রবাহের উপাদান, এলিমেন্টস অফ দি কারেন্ট। লেগ পিস তো এটা লাগবেই। রায়ন ইব্রাহিম, আই এম ভেরি হ্যাপি টু ফর মানে বাই নোয়িং ইউর কমেন্টস। লেগ পিস তো এটা লাগবেই। ভেরি গুড কনফিডেন্স রায়ন ইব্রাহিম, থ্যাংক ইউ ভেরি মাচ। ইয়েস, IL B sin থিটাকে আমরা ভেক্টর রূপ দিয়ে কি লিখতে পারবো? IL ক্রস B। L ইজ দ্য এলিমেন্টস অফ দি কারেন্ট। তো এটাকে আমরা চুম্বক ক্ষেত্র ধরতে পারি। কারেন্ট চুম্বক ক্ষেত্র না, সরি, কারেন্ট ভেক্টর না, তার এলিমেন্টসটা এখানে ভেক্টর ক্ষেত্র হবে। নো বাড়ির লেগ পিস না। রিন্তে কোনটা বলতেছো বুঝি নাই, বুঝলাম না। মানে আমার প্রশ্ন হলো, যদি পরিবাহকটা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে থাকে, 90 ডিগ্রি কোণে থাকে, তবে আমার ILB হবে। যদি না থাকে, যদি এরকম থিটা কোণে থাকে, একটু বাঁকায় থাকে, তাহলে হবে ILB sin থিটা। আর ILB sin থিটা মানে এটাকে ভেক্টর রূপে আমরা কি লিখবো?
আই স্কেলার রাশি, তাহলে এল ক্রস বি, বুঝছো? ওকে। এবং বলের দিকটা কি? হ্যাঁ, এটাও তুমি ডানাতে স্ক্রু নিয়ম দিয়ে করতে পারতাম, আই এল ক্রস বি করে দেখতে উপরের দিকে হতো, কিন্তু আমি সরি, আমরা এই নিয়ম ব্যবহার করো। 4 আঙ্গুল চলে যাবে চৌম্বক ক্ষেত্র বরাবর, বৃদ্ধাঙ্গুল চলে যাবে তড়িৎ প্রবাহ বরাবর, এবং তালুটা যেই সাইডে পড়বে চৌম্বক ক্ষেত্রের দিক, সরি বলের দিকটা হবে সেই সাইডে। আজকে তো অতটা টের পাইলা না, ইনশাল্লাহ ইন মাই নেক্সট ক্লাস আমরা তো দুইটা, এটা যে কি কাজে লাগবে, এবং এই যে সূত্র দিয়া বোর্ডে যে কত সিকিউ আসছে তুমি কল্পনা করতে পারবা না, অনেকগুলো সিকিউ আসছে। তার দুইটা কি পরস্পরের দিকে যাবে না পরস্পর থেকে সরে যাবে, বা একজন ইলেকট্রিশিয়ান মেইন লাইনে তার নিচ দিয়ে আর একটা তার নিচে, ইলেকট্রিশিয়ানের কাজটা কি সঠিক ছিল কি না, মতামত দাও, এগুলো আমরা শিখবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। আজকে আর গেলাম না। আচ্ছা, তোমাদের সাথে একটু কথা বলে দিই। আজকে সেপ্টেম্বর মাসের 4 তারিখ, তোমরা পারলে এই মাসের 10-12 তারিখের মধ্যে যার যা কিছু আছে, খোঁজখবর যা আছে তা একটু পারলে একটু দেওয়ার চেষ্টা করো। গত মাসে অনেকে দাও নাই, যদি পারো দুটাকে একসাথে করে দাও, ঠিক আছে? সমস্যা যেমন তোমার সমস্যা তো আমারও আছে, একটু আমার তো থাকতেই পারে একটু সমস্যা না। আচ্ছা, যার যার এসে মনে করে একটু 10-12 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে বাবা? ওকে। আগামী ক্লাসে আমরা এই সূত্রের প্রয়োগ শিখব, ভালো মতো শিখব। সো আগামী ক্লাসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তো থাকুক আজকে বাবা। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। লেগ পিস আমাদের সবার খাইতে হবে কিন্তু মনে রাখো, হ্যাঁ? আল্লাহ হাফেজ বাবা।